সালটা ১৯৮৬। তখন আমি বেশ তরুণ। সদ্য কলেজ পাশ করে আমার নানা বাড়ি ভাটিপাড়ায় বেড়াতে গিয়েছিলাম। ভাটিপাড়া গ্রামটি ছিল চমৎকার। পাশেই ছিল একটি নদী, আর সেই নদীর চারপাশে ধান ক্ষেত। মাঝখানে একটা পুরনো শিমুল গাছ, আর পাশেই ছিল ছোট্ট একটি ভাঙা কুঁড়ে ঘর। আর সেই কুঁড়ে ঘর থেকেই নাকি রাতে বাতাসে একটা হাহাকার ভেসে আসত, যেন কারো কান্নার শব্দ হচ্ছে, এমনটা মনে হতো। গ্রামের লোকেরা বলা বলি করত, ওই শিমুল গাছের নিচে একটি অশরীরী থাকে, যার কান্নার শব্দ রাতের বেলায় শোনা যায়। আমি ছোটবেলা থেকেই এসব ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কিন্তু নানা বাড়ি যাওয়ার প্রথম রাত থেকেই কেমন যেন অন্যরকম লাগছিল। রাতটা ছিল পূর্ণিমার রাত। কুয়াশায় ঢেকেছিল পুরো গ্রাম। ঘাসের ওপর জমেছিল রাতের ঘন কুয়াশার শিশির বিন্দু। ঘর থেকে দূরের বাঁশবাগানে শেয়ালের ডাক ভেসে আসছিল, আর কুকুরের হুংকার শোনা যাচ্ছিল। তখন নানি মশারি টানাতে টানাতে আমাকে বলল, নাতি, তোরে একটা কথা কই, তুই কিন্তু নিশিরাইতে ঘর থেকে বাইরে যাইস না। এই গ্রামে যখন রাইতে কুয়াশা নামে, তখনই বিপদ আসে। আমি নানির এই কথার মানে কিছুই বুঝলাম না। তাই আমি নানিকে জিজ্ঞেস করলাম, কেন নানি, এই গ্রামে কি রাতের বেলা কিছু হয় নাকি? নানি উত্তর দিল, অরে নাতি, এই গ্রামে রাইতের বেলায় অশরীরী আত্মা ঘুরে বেড়ায় ওই শিমুল গাছের তলায়। নানির এই কথা শুনে আমি হেসে বললাম, নানি, এসব পুরনো কুসংস্কার। আমি শহরের ছেলে, এসব অশরীরী ভূত আমি বিশ্বাস করি না। রাতের কুয়াশায় কখনো ভূত আসে না। নানি তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা শহরের মানুষ এই সব বুঝবি না রে। এই গ্রামে অনেক কিছু দেখা তোর। আই সৎ ধীরে ধীরে সব জানবি। যা, মশারিটা মাইয়া দিছি, ঘুমাইয়া পর। কাল সকালে উঠা বাকি সব কথা বলমুনি। নানির কথা শুনে আমিও মশারি টানানো বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ভ্রমণে শরীর ক্লান্ত, তাই শুয়ে পড়তেই ঘুম মামা চলে এলো। আমি গভীর নিদ্রায় ঢলে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই গ্রামের খাল পাড়ের দিকে গেলাম। সেখানে নদীর ধারে বসে এক বুড়ো লোক তার জাল ঠিক করছিল। তার নাম ছিল রহিম মিয়া। তিনি সম্পর্কে আমার চাচাতো মামা হয়, কিন্তু ছোটবেলা থেকেই নানির বাড়িতে আসা যাওয়ার ফলে আমার মামাতো ভাইয়েরা রহিম মামাকে রহিম চাচা বলে ডাকত। তাই আমিও আমার মামাতো ভাইদের মতো করেই তাকে আমি রহিম চাচা বলেই ছোটবেলা থেকে ডেকে এসেছি। নদীর ধারে কাছে গিয়ে আমি রহিম চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছেন? রহিম চাচা হেসে উত্তর দিল, আরে কেমন আছো তুমি? আর কখন আইছ? তোমার বাবা মায়ের শরীর ভালো তো? আমি হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ চাচা, আব্বা আম্মা সবাই ভালো আছে। আমি তো গতকালই এসেছি, পরীক্ষা শেষ, তাই ভাবলাম নানি বাড়ি থেকে একটু ঘুরে আসি। আইসো ভালো হইছে। বড় হইয়া যাওয়ার পর তো নানির বাড়িতে আসা যাওয়া কমাইয়া দিছ। আরে মিয়া, নানা নানি যতদিন আছে ততদিন নিয়মিত আইবা। পরীক্ষা থাকুক আর নাই থাকুক, নানা নানি তো আছে, তাই না? এই কথা বলে মিষ্টি একটা হাসি দিল রহিম চাচা। এরপর চাচাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা, ওই শিমুল গাছটার নিচে কেউ থাকে নাকি? অনেকে অনেক কিছু বলে। এমন প্রশ্ন শুনে রহিম চাচা জাল ঠিক করা বাদ দিয়ে তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চাহনি দেখে মনে হলো
তার চোখে ভয় খেলে গেল এক ঝলক। এরপর রহিম চাচা বলল, না রে বাবা, ওই শিমুল গাছের কথা আর কইও না, আর ওই দিকটাই কখনো যাইও না। ওইখানে অনেক আগে হালিমা নামে এক বিধবা মহিলা থাকতো। তারে আমরা সবাই হালিমা বুবু কইয়া ডাকতাম, আবার কেউ কেউ হালিমা বু বইলেও ডাকতো। আমি একদিন একটা কাজে শহরে গেছিলাম, পরে শহর থেকে ফিরে আইসে শুনি হালিমা বউ আত্মহত্যা করছে। সে যেই দিন আত্মহত্যা করছিল ওই শিমুল গাছের লগাই ফাঁস দিছিল। এরপর থেকে আর কেউ শিমুল গাছের দিকে যায় না, সবাই ওই জায়গাটায় এড়াইয়া চলে। আমি তখন চমকে উঠে বললাম, কি বলেন চাচা? এই ঘটনা তো আমি আগে কখনো শুনিনি। তা হালিমাবু কেন আত্মহত্যা করেছিল? রহিম চাচা ইতস্তত করে বলল, আমি লোকের মুখে শুনছি তার স্বামী নাকি এক রাইতে হারাইয়া যায়। কেউ বলে ডুইবা মরছে, কেউ বলে ভূতে ধরছিল। এরপর থেকে হালিমা বু পাগল হইয়া যায়। এরপরে এক শীতের রাইতে ঠিক কুয়াশা পূর্ণিমার মধ্যে গলায় দড়ি দেয়। এই কথা বলার সময় চাচা ভয় পাচ্ছিল। চাচা কাপা গলায় বলল, রাইতে এখনো হালিমাবুর কান্নার শব্দ ভাইসা হে, কিন্তু কেউ কাছে গেলে কুয়াশার মধ্যে সেই কান্না হারাইয়া যায়। আমি তখন রহিম চাচাকে স্বাভাবিক করতে মৃদু হেসে বললাম, চাচা এসব লোককথা, ভয় পাওয়ার কিছুই নেই। চাচা তখন আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, না, এই সব লোক কথা না, সত্যি ঘটনা। তুমি তোমার নানিরে জিজ্ঞাসা কইরো, তখন এই ভূতের ব্যাপারটা বুঝতে পারবা। চাচার এই কথা শুনে আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেই রাতে আমি নানির বাড়ির বারান্দায় বসে রেডিও শুনছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, যদিও তখন গ্রামে বিদ্যুৎ প্রায়ই চলে যেত। চারপাশে অন্ধকার, শুধু চাঁদের আলোয় উঠোনে কুয়াশা নেমে এসেছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা মৃদু কান্নার শব্দ। মনে হলো কোনো নারী যেন কাঁদছে গুঙিয়ে গুঙিয়ে। আর কিছুক্ষণ পর পর অস্পষ্ট স্বরে বলছে, হায় আল্লাহ, আমার মাথার তাজরে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। দূর থেকে এমন শব্দ শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি নিশ্চিত হলাম শব্দটা শিমুল গাছের ওখান থেকেই এসেছে। তখন আমি সাহস করে একটি লাঠি হাতে নিয়ে শিমুল গাছের দিকে রওনা দিলাম। এদিকে নানি তখন টের পেয়ে ঘরের ভেতর থেকে চেঁচিয়ে উঠল, বাইরে যাইস না, এখন কুয়াশা নামছে, রাত ভয়ঙ্কর হয়ে উঠবো এখন। আমি কোনো উত্তর না দিয়ে কুয়াশার ভেতরেই হেঁটে হেঁটে নানা বাড়ির উঠান পেরিয়ে চলে গেলাম ওই শিমুল গাছের দিকে। শিমুল গাছের নিচে গিয়ে দেখি একজন মহিলার ছায়ামূর্তি সেখানে। সাদা শাড়ি, খোলা চুল, পিঠ পর্যন্ত নামা তার চুল। আবছা অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে ছায়ামূর্তিকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এখানে কি করছেন? মহিলার ছায়ামূর্তিটি ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই দেখলাম ছায়ামূর্তিটির মুখে কোনো চোখ নেই। চোখের জায়গায় শুধু দুটো কালো ফাঁকা গর্ত, আর ঠোঁট থেকে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে আমি বিকট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আমার আর কিছুই মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি নানির বিছানায় শুয়ে আছি।
আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। বিছানার পাশে নানি বসে আছে আমার দিকে তাকিয়ে। খেয়াল করলাম নানির চোখে পানি। তিনি কিছুটা কান্না করছে বুঝতে পারলাম। আমি চোখ খোলার পর নানি দুঃখ ভরা কণ্ঠে বলল, ওই রাইতে কহি গেছিলি তরে অর্ধেক রাত খুঁজা খুঁজা হয়রান, তারপর তরে খোঁজাখুঁজির ঘন্টা খানিক পর পাইলাম ওই শিমুল গাছের নিচে। তুই অজ্ঞান হইয়া পইরা আসিলি, তোর পাশে পইরা ছিল একটা লাঠি। আমি নানির কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। তারপর বললাম, নানি, আমি তো কৌতূহলবশত ওই শিমুল গাছটার দিকে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এমনটা হবে। নানি আমাকে থামিয়ে দিয়ে বলল, তরে আমি কতবার কইরা কইছি রাইতে কুয়াশা নামলে ওই শিমুল গাছের তলায় যাইস না, কিন্তু তুই আমার কথা হুললি না। আসলে রাইতে কুয়াশা পড়ার সময় ওইখানে যে যায় সে আর ফেরে না। এর আগে ওইখানে 3-4টা লাশ পাওয়া গেছে। তোর মতোই শহর থেকে আইছিল কৌতূহল লিয়া, পরে তারা লাশ হইয়া ফিরছে। এরপর থেকে গ্রামের সবাই তাগর মেহমানদের ওই শিমুল গাছের তলায় যাইতে নিষেধ করছে। নানির এ কথা শুনে আমি চুপ রইলাম। সারা শরীরে এমনিতেই ব্যথা করছে, আর নানির কাছে এমন ভয়ঙ্কর গল্প শুনে মাথাটা ঘুরছিল। আমি আবার শুয়ে পড়লাম আর নানিকে বললাম, নানি, আমার শরীরটা একটু মালিশ করে দাও, আমি আর একটু ঘুমাই। নানি মালিশ করার জন্য সরিষার তেল গরম করতে চলে গেলেন। সেই দিন বিকেলে রহিম চাচা আবার এলেন। এসে আমাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নাকি গত রাইতে ওই শিমুল গাছটার তলে গেছিলা? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম, কারণ আমার শরীরের ব্যথা কিছুটা কমেছে, কিন্তু তারপরেও মাথাটা ভার ভার লাগছে। তাই আমি চুপ করে রইলাম। আমার নীরবতা দেখে রহিম চাচা আবার বলা শুরু করলো, শোনো বাবা, আমাগর গ্রামের সবচেয়ে পুরাতন গাছ হইল ওই শিমুল গাছ। ওই শিমুল গাছের নিচে একটা মাটির কবর আছে, ওইটা হালিমা বাবুর কবর। কিন্তু আশ্চর্যের বিষয় হইল তার লাশ সারা গ্রামে খুঁজাও কখনো পাওয়া যায় নাই। আমরা খালি তার পরনের সাদা একটা কাপড় পাইছিলাম আর কিছু ছাই পাইছিলাম। তারপর সেই পোড়া কাপড় আর ছাই মাটি দিছিলাম, কিন্তু তার শরীরের কোনো অংশ আমরা পাই নাই। মানে সোজা কথায় বলতে গেলে হালিমাবুর লাশ পাওয়া যায় নাই। আমি রহিম চাচার কথা শুনে অবাক হয়ে গেলাম। রহিম চাচা এই ঘটনা বলে আমার কাছ থেকে বিদায় নিলেন। সেই রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি স্বপ্নে দেখলাম একজন নারী নদীর জলে ভেসে যাচ্ছে আর কাঁদছে। আমি তার দিকে দৌড়াচ্ছি, কিন্তু কুয়াশা বারবার সব ঢেকে ফেলছে। তারপর সেই স্বপ্নের মধ্যেই দেখলাম হঠাৎ শিমুল গাছের শেকড় থেকে একটা হাত বেরিয়ে আসছে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি ঘেমে বিছানাতে শোয়া থেকেই উঠে বসে পড়লাম। ঘুম ঘুম চোখে বারান্দার দরজাটা খোলা পেলাম, অথচ আমার মনে আছে ঘুমানোর আগে আমি জানালা বন্ধ করে রেখে ঘুমিয়েছিলাম। পাশে খাটে তাকিয়ে দেখলাম নানি ঘুমোচ্ছিল। তারপর আমি সাহস করে আবার রাতের বেলায় ধীরে ধীরে বাইরে গেলাম। রাতের কুয়াশা মাখা পূর্ণিমার আলো উঠোনের মাঝখানে। সেখানে দাঁড়িয়ে দূরে শিমুল গাছের দিকে তাকাতেই দেখলাম একটি মানুষের আবছা ছায়া। সেই ছায়া দেখে আমি ভয় পেয়ে গেলাম। তারপর দ্রুত আবার ঘরে ফিরে এলাম। তখন আমার বুক ধড়ফড় করছিল। আমি সেই রাতে আর ঘুমাতে পারিনি। বিছানায় শুয়েই রাত কাটিয়ে দিলাম। পরদিন আমি গেলাম রহিম চাচার কাছে। তাকে জিজ্ঞেস করলাম, হালিমা বউ আসলে কি করত? চাচা গভীর শ্বাস ফেলল, তারপর বলা শুরু করল, হালিমা বউ আসলে জাদু জানতো। সে তার বিয়ার পরে এক তান্ত্রিকের কাছে জাদু শিখছিল, কারণ সে তার কাছের লোকদের কইছিল
তার স্বামী নাকি অন্য মাইয়ার সাথে পালাইয়া গেছে। তাই সে তন্ত্রমন্ত্র শিখা তার স্বামীরে ডাইকে আনবার চায়, কিন্তু হালিমাবু ভুল মন্ত্র পড়ছিল, আর ঠিক সেই মন্ত্রের বিকর্ষণের কারণেই তার নিজের অলক্ষণ ডাইকে আনছিল। সে মানসিকভাবে অসুস্থ হইয়া পড়ে এবং সে নিজে নিজে আগুনে ঝাঁপ দেয়। আর সেই ডিম থেকে ওর আত্মা শান্তি পায় নাই, কারণ যারা কুফরি করে বা তন্ত্রমন্ত্র করে তাগর জায়গা ইহকালেও হয় না, পরকালেও হয় না। যেই দিন আত্মহত্যা করে সেই দিন আসিল কুয়াশা মাখানো রাত। তাই আজও এই গ্রামের বুকে রাইতের বেলায় কুয়াশা নামলেই তার ভয়ঙ্কর ডাক শোনা যায়। এছাড়া অনেকেই কয় রাইতে ওর ছায়াও দেখা যায় ওই শিমুল গাছের তলায়। যারাই ওর ছায়া দেখছে তারাই অজ্ঞান হইছে, নইলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি অবাক হয়ে রহিম চাচার কথা শুনলাম। আমি আশ্চর্য হলাম, এমন ঘটনা কি সত্যিই ঘটেছে নাকি আসলে এটি একটি লোককথা। পরদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, কেউ একজন আমাকে বলছে, আমারে মুক্তি দে, তুই একমাত্র পারবি, মুক্তি দে। আমি অবাক, কে বলছে আমায়? আমি তাকে চিনি না। তখন স্বপ্নের মধ্যেই যেন জ্বলে পুড়ে গেছে এক ছায়া মানবী, আবার চিৎকার করে বলছে, আমারে নদীর তীরে কবর দে, গাছের নিচে না। এই বলে ছায়া মানবী হাওয়ায় মিলিয়ে গেল। আমারও ঘুম ভেঙে গেল, সারা শরীর ঘেমে একাকার। বাইরে মোরগের গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম ভোরবেলায় আমার ঘুম ভেঙেছে। ওই দিন রাতেই আমি শহরে ফিরে এলাম। শহরে আসার পর আমার অনেক দিন কেটে গেল, কিন্তু আজও মাঝে মাঝে যখন রাতের নিশীতে কুয়াশায় ঢেকে যায় তখন হালিমা বুবুর ঘটনার কথা মনে পড়ে যায়। আর এই ঘটনার কথা মনে পড়লে এখনো গায়ে এক ধরনের ভয়ঙ্কর শিহরণ বয়ে যায়।